হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজোনেন্স। তোমাদের আমি অলরেডি সাজেশন সিরিজ স্টার্ট আপ করে দিয়েছি। তোমরা যারা সাজেশন নিতে চাও তারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমি আমার ডেসক্রিপশনে ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। ইভেন আমি কমেন্ট সেকশনেও তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এবং আমি বলছি, দেখো, আমি মোটামুটি ওই ফেব্রুয়ারি 15-র মধ্যেই আমি পুরোপুরি সাজেশন দেওয়া কমপ্লিট করে দেবো। আচ্ছা, আরও একটি ভালো খবর, দেখো, আমি তোমাদের ভাবছি পুরো অর্গানিক থেকে, ঠিক আছে, একটা ওয়ান শট ভিডিও করব এবং সেখানে যত সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, ঠিক আছে, সেগুলো আমি সব করিয়ে দিব। ইভেন ফিজিক্যাল থেকেও করাবো, মানে যত থিওরিটিক্যাল পোর্শন আছে এবং ম্যাথটা আমি করিয়ে দিব। কি বললাম, বুঝতে পেরেছ? তাহলে চলো, আজকের যে টপিক ওটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি বা পৃষ্ঠতলীয় রসায়ন। এটা ফিজিক্যাল কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কি বলতো, একদম ছোট একটা চ্যাপ্টার, যেখান থেকে তোমাদের 4 নম্বরের কোশ্চেন হয়, একটা আছে 2 নম্বরের কোশ্চেন, একটা আছে শর্ট কোশ্চেন 1 নম্বরের, আর একটি আছে এমসিকিউ। তার টোটাল কত হলো? 4 নম্বর। এবং এখান থেকে মানে জেনারেলি যারা বায়ো ব্যাকগ্রাউন্ড দেখছো তারা এই সমস্ত চ্যাপ্টারগুলোকে ভালোভাবে টার্গেট করবে। এই চ্যাপ্টারগুলো থেকে ভালোভাবে নাম্বার পাওয়া যায়, 4-এ 4ই তোলা যায়। তাহলে তোমরা কেউ এটাকে মিসিং করবে না কিন্তু। ক্লিয়ার এটুকু? আচ্ছা, আর একটি ব্যাপার, রিসেন্ট যে WBJEE ফর্ম ফিল আপ হচ্ছে, তোমরা সবাই কিন্তু WBJEE ফর্ম ফিল আপটা করে রাখবে। এক্সাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু WBJEE রিলেটেড যত ধরনের কোশ্চেন হয় আমি কিন্তু সবাই তোমাদের কভার করাবো। তোমরা টেনশন নেওয়ার দরকার নেই। তোমরা আমাদের এই ফ্যামিলির সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করো। আমি আমার তরফ থেকে অবশ্যই 100% দিবই দিব। ক্লিয়ার এটুকু? তো চলো আজকে টপিক শুরু করা যাক। কি বলছে? সারফেস কেমিস্ট্রি বা পৃষ্ঠতলীয় রসায়ন, ঠিক আছে? এবার এটা ভীষণ একটা ছোট একটা চ্যাপ্টার। এখান থেকে মেনলি তোমাদের এটা পজিশন টপিক থেকে আমি দিয়েছি। এবার দেখো কি বলেছে। ফার্স্ট যে কোশ্চেনটি আমাদের বলেছে, অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা, সেটা ব্যাখ্যা করো। বইতে সুন্দরভাবে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা এটাকে ভালোভাবে মুখস্থ করবে। কি দেওয়া আছে? যে আমি দুটো বিকার নিব, ঠিক আছে, বা দুটো পাত্র নিব। ওই দুটো পাত্রের মধ্যে আমি কি রাখবো? সম আয়তনের মিথিলিন ব্লু রাখবো, মানে একটা কালার। এবং দুটো পাত্রের মধ্যে, ভালো করে বুঝবে, দুটো পাত্রের মধ্যে আমি এখানে ছবিগুলো ড্র করছি। দুটো পাত্র নিয়েছি, ঠিক আছে। দুটো পাত্রে কি নিয়েছি আমি? সম পরিমাণে কি নিয়েছি বলতো? মিথিলিন ব্লু, ঠিক আছে। এখানে আমি সম পরিমাণে মিথিলিন ব্লু নিয়েছি, এখানে আমি মিথিলিন ব্লু নিয়ে নিয়েছি, ঠিক আছে এটা। এবার এর মধ্যে কি দিয়েছি বলতো? একটা চারকোলের খণ্ড বা চারকোলের একটা টুকরো, ঠিক আছে। আর এখানে একটা বড় টুকরো দিয়েছি, এখানে কি দিয়েছি বলতো? চারকোলের সেই সম আয়তনের যে চারকোলটা দিয়েছিলাম সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। বোঝা গেল? আচ্ছা, এখানে কি ছিল? একটা বড় আকারের চারকোল খণ্ড, আর এখানে কি আছে? সেই চারকোলটা যখন ভেঙে দেবো ছোট ছোট টুকরো হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু সারফেস এরিয়া বা পৃষ্ঠতল বেড়ে গেছে। তখন কি হবে? এখানকার রং বা এখানকার মিথিলিন ব্লু যতটা এদের মানে ওই যে চারকোলের পৃষ্ঠে যতটা পরিমাণ শোষণ হবে বা অধিশোষণ হবে, ঠিক আছে, শোষণ বলবো না, অ্যাকচুয়ালি অধিশোষণ হবে, মানে অর্ধেক শোষণ, ঠিক আছে। এবার এখানেও কিন্তু তার থেকে বেশি পরিমাণ কি হবে বলতো? পৃষ্ঠতলে সঞ্চিত হবে, মানে এই যে মিথিলিন ব্লু গুলো। তখন এই মিথিলিন ব্লু যে কালারটা এখানকার তুলনায় এখানে কিন্তু কি হয়ে যাবে বলতো? কালার লেস হয়ে যাবে, তাই না? এটা সুন্দরভাবে গুছিয়ে লিখবে। মধ্যে কথা, এখানকার সারফেস এরিয়া কম বলে এখানকার রংটা তেমন একটা হালকা হয়নি বা রং পুরোপুরি কালারলেস হয়নি, কিন্তু এখানে যেহেতু টুকরো করে দিয়েছি চারকোলকে, তার জন্য কি হয়েছে বলতো? মিথিলিন ব্লু বেশি পরিমাণ পৃষ্ঠতলে সঞ্চিত হয়েছে চারকোলের টুকরো টুকরো গুলোর মধ্যে। ফলস্বরূপ কি হয়েছে? এখানকার রংটা হালকা হয়েছে। বইতে সুন্দরভাবে লেখা আছে, তোমরা সেগুলো অতি অবশ্যই মুখস্থ করবে। আচ্ছা, কি বলেছে? অধিশোষণের এনথালপি পরিবর্তন। এনথালপি বলতে কি? এনথালপি বলতে আমরা কি জানি? ডেল এইচ। যখন পরিবর্তন নিব তাহলে ডেল এইচ নিয়ে নিব। এবার বলেছে কি এনথালপি পরিবর্তন কেমন, বা তোমাকে বলে দেবে যে অধিশোষণ প্রক্রিয়াটি একটি তাপ দায়ী বা তাপমোচী বা এক্সোথার্মিক বিক্রিয়া কেন দেখায়। এবার বলবে কারণ কি? সেখানে ডেল এইচ এর ভ্যালু বা মানটা কি আছে? নেগেটিভ আছে। কেমন? দেখো, ধরো আমি ছোটভাবে তোমাদের বলছি, দেখো কেমন হবে। ধরো আমাদের অ্যাকচুয়াল যদি আমি বলি যে আমাদের থার্মোডাইনামিক যে প্রপার্টিজ, মানে ডেল্টা জির সঙ্গে মানে কোন একটা বিক্রিয়া হবে কি হবে না, টোটালি ডিপেন্ডিং আপন দা ডেল্টা জি। তবে এটা কনস্ট্যান্ট টেম্পারেচার এবং কনস্ট্যান্ট প্রেসারে। ডেল্টা জি ইকুয়াল টু কি হয়? ডেল্টা জি বা গিভস মুক্ত পরিবর্তন, শক্তির পরিবর্তন কি হয়? ডেল এইচ মাইনাস টি ডেল এস, তাই না? এগুলোর অর্থ তোমরা প্রত্যেকেই জানো। ডেল জি বলতে কি? গিভস মুক্ত শক্তির পরিবর্তন, তাই না? আর এইচ বলতে কি? ডেল এইচ বলতে
এনথালপির পরিবর্তন, মানে কতটা এনথালপির পরিবর্তন ঘটেছে। টি বলতে উষ্ণতা এবং ডেল এস বলতে কি এনট্রপির পরিবর্তন, তাই না? এবার তুমি ভাবো, সাপোজ এখানে একটা মানে অধিশোষক আছে, অধিশোষকের একটা পৃষ্ঠতল আছে। মানে অধিশোষক বলতে কি, মানে যার পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থগুলো সঞ্চিত। ঠিক আছে, দেখুন এখানে চারকোল ছিল অধিশোষক পদার্থ, আর মিথিলিন ব্লু ছিল কি বলতো, অধিশোষিত পদার্থ। বোঝা গেল জিনিসটা কি বললাম? এবার দেখো এটা কি হয়েছিল, অধিশোষক পদার্থের পৃষ্ঠতল। এবার এখানে গ্যাসের অণুগুলো সব ঘোরাঘুরি করছিল, ঠিক আছে। এবার যখন অধিশোষণ যখন হবে, তখন কিন্তু এরা কিন্তু এই যে সারফেসে টুকুস করে কি হবে, বসে যাবে, তাই না? তাহলে যখন এরা ঘোরাফেরা করছিল, তখন কিন্তু এদের র্যান্ডামনেস বা এনট্রপির ভ্যালু খুব বেশি ছিল। যখন এখানে যখন বসে যাবে বা যখন থিতিয়ে পড়বে, তখন কিন্তু এদের এনট্রপি পরিমাণ কমে যাবে, তাই না? আর এনট্রপি বলতে কি জানি, কোন একটা সিস্টেমের বিশৃঙ্খলার মাত্রা। এখানে বিশৃঙ্খলার মাত্রা কি হলো, কমে গেল, কারণ কি এটা ডিসঅর্ডার থেকে অর্ডারনেস হয়ে গেল, তাই তো? তাহলে এখানে এনট্রপির পরিবর্তন কেমন হলো, আগে এনট্রপি বেশি ছিল, এখন কি কমে গেল, তাহলে আলটিমেট কি হলো, নেগেটিভ, তাই তো? আর টি কি হয়, টি অলওয়েজ পজিটিভ, তাই না? টি অলওয়েজ পজিটিভ বা গ্রেটার দেন জিরো। কারণ কি, কারণ হচ্ছে দেখো, কারণ টেম্পারেচারটা আমরা অলওয়েজ কেলভিনে নেই, তাই না? মানে 0 কেলভিনে পৌঁছতে গেলে সেলসিয়াস স্কেলে কত হবে, -273°C, ঠিক আছে। সেটা কিন্তু কোয়াইট অ্যাবসার্ড, মানে খুব অদ্ভুত। তার জন্য কি নিব, টি কি নিব, টি হবে পজিটিভ বা গ্রেটার দেন জিরো, তাই তো? ব্যাস হয়ে গেছে। এবার দেখো এই প্রক্রিয়া হচ্ছে না, হচ্ছে। তাহলে যদি কোন একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, সেখানে ডেল্টা জির ভ্যালু কি হবে, নেগেটিভ বা ঋণাত্মক বা লেস দেন জিরো, তাই না? তাহলে এখানে ডেল্টা জির ভ্যালু কি পেয়েছি, ডেল্টা জি ইজ ইকুয়াল টু নেগেটিভ অথবা লেস দেন জিরো। ব্যাস, এখানে আমি ডেল এসটাকে আমি বাম দিকে রাখো এবং বাদবাকিগুলো ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে আলটিমেট যখন আমি এটাকে যখন ক্যালকুলেশন যখন করবো, বা তুমি ডেল এসটাকে ডান দিকে রাখো আর এটাকে বাম দিকে পাঠাও, তাহলে কি হবে বলো তো, ডেল জি প্লাস টি ডেল এস, যেহেতু এটা যদি এদিকে চলে আসে। এবার দেখো ডেল জির ভ্যালু আমি কি পেয়েছি বলো, ডেল জির ভ্যালু কি পেয়েছি বলো, ডেল জির ভ্যালু পেয়েছি নেগেটিভ। ভালো করে বলছি, ডেল জি ভ্যালু পেয়েছি নেগেটিভ। ডেল জির ভ্যালু কি পেলাম, নেগেটিভ। তাহলে কালারটা একটু চেঞ্জ করে নেই, কালার ব্ল্যাক কালার, ঠিক আছে। দেখো ডেল জির ভ্যালুটা কি, নেগেটিভ পেয়েছি, ঠিক আছে। প্লাস অফ টির ভ্যালু কি হয়, প্লাস, তাই তো? আর এখানে ডেল এস এর ভ্যালু কি হয়, ডেল এস এর ভ্যালু হয় নেগেটিভ, তাই তো? ডেল এস এর ভ্যালু হয় নেগেটিভ। ক্লিয়ার দেখো, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাই তো? মাইনাস প্লাস আবার কি মাইনাস, তাহলে ওভারঅল কি আসে বলো তো, এখানে মাইনাস আর এখানে কি হবে, মাইনাস, তাই না? ধরো এটা হচ্ছে -5, এটা হচ্ছে -6, তাহলে কি হবে -11, মানে ডেল্টা এইচ এর ভ্যালু কি আসছে বলো তো, আলটিমেট ডেল এইচ বা এনথালপি পরিবর্তন কি নেগেটিভ। এটা গুছিয়ে লিখে দিবে, কি বললাম বুঝতে পেরেছো? মানে এটা কি হচ্ছে এক্সোথার্মিক, মানে সিস্টেম থেকে তাপ বের করে দেবে। এক্সোথার্মিক বা বাংলায় বলছে তাপদায়ী বা তাপমোচী। এটা যদি প্লাসে আসতো তখন তাকে বলতাম এন্ডোথার্মিক বা তাপগ্রাহী। এটা কি এসছে আমাদের নেগেটিভ, ডেল্টা এইচ বা এনথালপি পরিবর্তন নেগেটিভ, তাকে বলবো কি, তাকে বলবো আমরা এক্সোথার্মিক বা তাপদায়ী। ক্লিয়ার তো দেখো, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু। তাছাড়া এখানে আরেকটা কোশ্চেন তোমরা লিখতে পারতে যে অ্যাকচুয়াল পজিশন কেন হয়, ঠিক আছে। ওই যে আনরেসিডুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য হয় আর কি, মানে উপরের লেয়ারে কোনো নিচের দিকে অ্যাট্রাকশন থাকলেও উপর দিকে অ্যাট্রাকশন থাকে না। এগুলো বইতে সুন্দরভাবে লেখা আছে, এগুলো দেখবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, যদি কেউ দেখবে এরকম আমি একটা বড় করে দিচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার হতে পেরেছো। নেক্সট কি বলেছে, ভৌত এবং রাসায়নিক উৎসেচনের মধ্যে পার্থক্য। দেখো এই কোশ্চেনটা কিন্তু আগের বছর চলে এসেছে, তাও এটা দেখে যাবে, ঠিক আছে। ভৌত শোষণটা কি, মানে ভৌত শোষণ বলতে কি, অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে যে ধরনের আকর্ষণ বলটা সৃষ্টি হয়, ওটা কিন্তু খুব দুর্বল প্রকৃতির, যাকে বলে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। আর রাসায়নিক যদি অধিশোষণ যদি ঘটে, সেখানে কি হবে, অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে যে আকর্ষণ বলটা সৃষ্টি হবে না, সেটা ডিউ টু রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিংয়ের মাধ্যমে। আর অধিশোষণ কি হয়, অধিশোষণ হয় মাল্টি লেয়ার বা একাধিক স্তর বিশিষ্ট। আর ভৌতটা হয়, আর রাসায়নিকটা কি বলতে একটা লেয়ার হয়, ঠিক আছে। এবং ভৌতটা কি হয়, ভৌত হয় পরাবর্তন প্রকৃতির এবং রাসায়নিকটা হচ্ছে অপরাবর্ত প্রকৃতির। এবং ভৌত হোক বা রাসায়নিক হোক, দুটোর ক্ষেত্রে কিন্তু তাপ কি হয়, বর্জিত হয় বা তাপ বেরিয়ে আসে। কিন্তু ভৌতের ক্ষেত্রে তাপের পরিমাণ খুবই কম থাকে, 4 থেকে 40 কিলো জুল। এবং রাসায়নিক ক্ষেত্রে যেটা তাপ যেটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে 40 থেকে 200 কিলো জুল, ঠিক আছে। এবং ভৌতের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু কম থাকে, রাসায়নিক ক্ষেত্রে অনেকটা বেশি থাকে। এগুলো একবার পড়লে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এই কোশ্চেনটা চলে এসেছে আগের বছর, ঠিক আছে, তাও আবার দেখে যাবে। আচ্ছা, ফ্রয়েনলিস সূত্রটি ব্যাখ্যা করে বা লেখচিত্র। এখানকার লেখচিত্র না, যেটা দেখবে লগের সঙ্গে যে লেখচিত্রটা আছে, মানে কেমন লগের সঙ্গে লেখচিত্র বলতে, আচ্ছা ফ্রয়েনলিস সমীকরণটা কি বলেছে বলতো, যে x, এক সেকেন্ড দাঁড়া, কি বলেছে, x/m
ঠিক আছে, আর ইজিক্যাল টু a ইন্টু e⁻1/n, তাই না? অথবা তুমি এটাকে লিখতে পারো কি, হয়তো চাপের সঙ্গে অথবা কি তার সঙ্গে গাঢ়ত্বের সঙ্গে, তাই না? এটা ভালো করে দেখে যাবে। এটা হচ্ছে কি ফয়েনলিসের সমীকরণ। যদি লগ যদি নিয়ে দাও, এটা কিন্তু গ্রাফটা কিন্তু এরকম আসবে। কেমন কেমন দেখো, ধরো আমি এটাকে দাঁড়াও এক সেকেন্ড, আমি এটাকে দাঁড়াও ভালো করে খুলে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই সাইডে যদি লগ নিয়ে নেই তাহলে কি হবে, কি হবে বলো তো, লগ দেখো এক সেকেন্ড কি হচ্ছে, আচ্ছা লগ x/m, তাই না? ওই সাইড লগ নিয়ে নাও, এটা কি হবে ডাইরেক্ট করছি লগ k প্লাস 1/n লগ p, তাই না? আরে এটা যে পাওয়ার ছিল বাইরে বেরিয়ে আসবে, এখানে গুণ ছিল, লগের সাথে কি হবে যোগ হবে, যোগ গুণ থাকলে লগের সাথে যোগ হয় না, ব্যাস কাজ সেটা। তাহলে কি পাবো, আমি যদি গ্রাফ করি কার সঙ্গে কার গ্রাফ, লগ x/m এর সঙ্গে লগ p, তাই না? তাহলে কি হবে বলতো, এটা কি y = c + mx, তাই না? তাহলে কি হবে, মূল বিন্দু থেকে কিছুটা দূরে থেকে মানে y অ্যাক্সিস বরাবর উপর দিকে কি হবে গ্রাফটা যাবে, তাই না? এই গ্রাফটা তোমরা দেখবে। এবং এখানে স্লোপ কত, দেখো স্লোপ কত হচ্ছে বলতো, মানে m বলতে নতি বা স্লোপ, এখানে স্লোপ কত, স্লোপ হচ্ছে আমার 1/n, তাই তো? এগুলো ভালোভাবে দেখবে, প্রতিটা পয়েন্ট ভালোভাবে দেখবে, ঠিক আছে? এবার আচ্ছা আরেকটা ব্যাপার দেখো, ভৌত শোষণে যত উষ্ণতা বাড়াবো না, ভৌত শোষণের মাত্রা কিন্তু কমে যাবে, কিন্তু রাসায়নিক পরিশোষণে কি বলতো, উচ্চ উষ্ণতা ভালো হয়, তবে একটা পার্টিকুলার উষ্ণতা অবধি, তারপর আবার উষ্ণতা যদি বাড়াও তাহলে কিন্তু রাসায়নিক উৎসেচনের মাত্রা কিন্তু কমে যায়, ঠিক আছে? এগুলো বইতে আছে, ভালোভাবে দেখবে। আচ্ছা সমসত্ব এবং অসমসত্ব অনুঘটন কি, এটাও ভালো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। উদাহরণ মনে রাখতে হবে। উদাহরণ মানে কি, ধরো আমার পার্টিকুলার কোনো উদাহরণ মনে নেই, আমি জাস্ট তোমাদের বলছি। দেখো সাপোজ N2, ঠিক আছে, তারপর গ্যাসের ফেজে ছিল, তার সঙ্গে 3H2 দিয়ে দাও, 3H2 এটাও গ্যাস ফেজে ছিল, ঠিক আছে? এখানে একটা অনুঘটক আমি সাপোজ দিয়েছি, সাপোজ কি আয়রন দিয়েছি। আচ্ছা আয়রনের অবস্থা কেমন গো, সলিড বা কঠিন? এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, 2 মোল অ্যামোনিয়া, সেটা কি গ্যাস। তাহলে এটা কি টাইপের অনুঘটন হবে, এটা হবে আমার অসমসত্ব। কারণ কি দেখো, এখানে সবার ফেজ বা অবস্থা একই ধরনের নয়, কারণ এটাও গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস, কিন্তু আয়রনটা কি আছে কঠিন স্তরে বা কঠিন ফেজে। এই জন্য কি বলবো, একে বলবো আমরা অসমসত্ব অনুঘটন। যদি সবাই যদি একই ফেজে যদি থাকতো, মানে যদি গ্যাস হয় সবাই গ্যাস, যদি সলিড হয় সবাই সলিড, যদি লিকুইড হয় সবাই লিকুইড, তখন তাকে বলবো কি, তখন তাকে বলবো সমসত্ব। বইতে উদাহরণগুলো ভালোভাবে আছে, ভালোভাবে দেখবে। সমসত্বের উদাহরণ সম্ভবত ওই যে SO3, মানে SO2 প্লাস O2, সেখান থেকে SO3 পাবো, এবং এখানে যে অনুঘটকটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে NO, বইতে সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো দেখবে। আচ্ছা সল এবং জেল, ইমালশন, এগুলো হচ্ছে সব কলোয়েডাল ফেজ। এবং এটা না যে ধোঁয়াশা এবং কুয়াশা, এই দুটো কোশ্চেনের মধ্যে কোনো ধোঁয়াশা রাখবি না, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ, ঠিক আছে? সেটা ভুল করে, আমি একটা সহজ একটা ট্রিক বলছি, দেখো ভালো করে বুঝবে, মানে মনে রাখার সুবিধার্থে। কি মনে রাখবে, এখানে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে বিস্তার মাধ্যম, একটা হচ্ছে বিস্তৃত দশা। আর মাধ্যমের পরিমাণটা বেশি হয় এবং দশার পরিমাণটা কম হয়। যখন দ্রবণে কি ছিল, দ্রবণে ছিল দ্রাব এবং দ্রাবক, মানে এখানে কলোয়েডাল ফেজে আমরা কি ধরছি বলতো, যেটাকে অ্যাকচুয়ালি দ্রাবক ধরছি না, তাকে ধরে নিতে পারো এখানে বিস্তার মাধ্যম, মানে যার পরিমাণ বেশি থাকবে। এবং যার পরিমাণ কম থাকবে দ্রবণে কি ধরেছিলাম, দ্রাবক। এবং এখানে কি ধরবে, কলোয়েডিয়ালে এখানে ধরবে তুমি, সেটা হচ্ছে বিস্তার দশা। মাধ্যম হচ্ছে বেশি, দশা হচ্ছে কম। দেখো মাধ্যমের লেটার এইভাবে মনে রাখতে পারো, মাধ্যমের লেটার হচ্ছে 3 আর দশার লেটার কত বলতো, সেটা হচ্ছে 2, তাহলে মাধ্যমের পরিমাণটা বেশি থাকবে। ক্লিয়ার? এটা কি মনে রাখবে, যখন আমি ধরো বললাম জেল, কি মনে রাখবে, ভালো করে মনে রাখবে, কত জে, ঠিক আছে, কত জে, এটা ট্রিক, সুপার ট্রিক। জে বলতে জেল, তাহলে জেলে কি হবে, ভালো করে জেলে কি হয়, দেখো কঠিনে তরল, প্রথমে কো আছে মানে কি কঠিন, তাহলে কি হবে কঠিনে, বলো কঠিনে তরল, তাই না? তাহলে এখানে বিস্তার মাধ্যম কি হবে, বিস্তার মাধ্যম, আমি শুধু মাধ্যম লিখছি, বিস্তার মাধ্যম কি এমন হবে, বিস্তার মাধ্যম হবে কঠিন, এবং বিস্তৃত দশা কি থাকবে, বিস্তৃত দশা থাকবে বলো তরল, তাই না? এবার মনে রাখবি কত জে। এবার জেল যা হয়, সল তার পুরোপুরি উল্টো হয়, তাহলে কি হবে, এটাকে যেটা কঠিনের তরল, সেটা কি হবে তরলে কঠিন, তখন তাকে কি বলবো সল। সল বলতে কি গোল্ড সল্ট, তাই না? আর অনেক কিছু সল থাকে। সল বলতে কি মনে রাখবি, এটা তোরা এরকম মনে রাখতে পারিস, তো পস, তাই ঠিক আছে? স বলতে সল, এটা কি হবে তরলে কঠিন। ক্লিয়ার না এটুকু? আর যখন মানে কি বলতো, যেখানে বিস্তার মাধ্যম হবে তরল, বিস্তার দশা হবে কঠিন, তখন তাকে বলবো সল, যেমন গোল্ড সল, তাই না? আর যদি দুটোই আমার যদি লিকুইড হয়ে যায় বা যদি তরল হয়ে যায়, তখন তাকে কি বলবো ইমালশন, তাই না? মানে তেলে জল, জলে তেল, এই ধরনের ইমালশন। তবে দুটো তরল কিন্তু একে অপরের সঙ্গে কি হবে না বলতো, মিশে যাবে না, ঠিক আছে?
আচ্ছা, কুয়াশা বা ধোঁয়াশা দুটো কিন্তু এরোসল, ঠিক আছে। এবার এটা কেমন ভালো করে বুঝবে। এবার তার ভাগগুলো থাকে। ধোঁয়াশা বলতে কি হয় মনে রাখবে, দেখো ধোঁয়াশা, ধোঁয়াশা কুয়াশার মধ্যে দুটোর ক্ষেত্রে কিন্তু বিস্তার মাধ্যম কেমন, গ্যাস। আমি বলছি ধোঁয়া, দেখবে শিল্পাঞ্চলে শিল্প মানে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এলাকা বা শিল্পাঞ্চলে কি হয় বলতো, সেখানে দেখবে ধোঁয়াগুলো না, ধোঁয়ার মধ্যে কি থাকে বলতো, কঠিন কঠিন কি থাকে, সালফার কণা বা কার্বন কণা, তাই না। মানে যদি গ্যাসের মধ্যে সলিড চলে আসে তখন তাকে বলবো কি ধোঁয়াশা। আশা করি ধোঁয়াশার সম্বন্ধে ধোঁয়াশাটা কেটে গেছে। কুয়াশাটা কি দেখবে শীতকালে যখন সকালে বেরোবে যখন, তখন কি হবে বলতো, তখন দেখবে ঘাসের উপর কি পড়ে বলতো, শিশির পড়ে, মানে তাকে বলে কুয়াশা। এবার দেখো ব্যাপারটা কি, কুয়াশা বলতে গ্যাসের মধ্যে যখন তরল দিব তখন তাকে বলবো কুয়াশা, আর গ্যাসের মধ্যে যখন কঠিন দিব তখন তাকে কি বলবো, ধোঁয়াশা। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। এবার নেক্সট কি বলেছে দেখো, মিসেল, এই কোশ্চেনে চলে এসেছে, মিসেলের ব্যাপারটা চলে এসেছে, এবং সিএমসি মানে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন, এটা আগের বছরই চলে এসেছে, ঠিক আছে। এবার পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কি, উদাহরণ দেয় ক্যাটায়নিক এবং অ্যানায়নিক, এগুলো ভালো করে দেখে যাবে। পৃষ্ঠতল সক্রিয় পদার্থ বলতে কি, মানে যে সকল পদার্থ জলের পৃষ্ঠ টানকে, ঠিক আছে, বা সারফেস টেনশনটাকে কমিয়ে দেয়, তাকে বলবো কি পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, ঠিক আছে। এর ক্যাটায়নিক গুলো হবে সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই, তো আমি বলে দিচ্ছি, সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম অলিয়েট এবং সোডিয়াম পামিটেট, তোমরা তাও বইটা একবার দেখে নেবে। এবং অ্যানায়নিক ফেজটা হবে কি বলতো, সম্ভবত কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ, ঠিক আছে। এটা ভালো করে দেখবে, বইটা আছে উদাহরণ, ভালো করে দেখবে। আচ্ছা, তারপর টাকা না, এটা হবে টিকা, এটা টাকা লিখবি না, টাকা লিখো, টিকা, ঠিক আছে। টিকা দেখো কি বলছে, বেডিকের রাগ প্রসেস, ঠিক আছে। বেডিকের রাগ প্রসেসটা কি বলতো, মানে যে প্রসেস, একটা ছবি আঁকবি, ছবিটা ভালো করে আঁকবি, এবং এটা একবার রিডিং মানে তুমি বুঝতে পারবে এখানে কি তৈরি হয়, এখানে তৈরি হয় আমার সল্ট, গোল্ড সল্ট। আচ্ছা, অপলয়ন বা পেপটাইজেশন কি, সংজ্ঞাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেখানে ফেরিক হাইড্রোক্সাইডে যে অপলয়ন বা পেপটাইজেশন আছে, এটা ভালোভাবে দেখতে যাবি। কি বললাম বুঝতে পেরেছিস? মানে অপলয়ন বা পেপটাইজেশন বলতে কি, মানে সদ্য প্রস্তুত কোনো একটা বৃহৎ কণাকে আমি কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপস্থিতিতে ওটাকে ভেঙে টুকরো টুকরোতে পরিণত করে কলয়েডের কণার আকারে নিয়ে আসবো, তখন তাকে বলবো কি বলবো, তখন তাকে বলবো আমরা অপলয়ন বা পেপটাইজেশন, ঠিক আছে। ঝিল্লি বিশ্লেষণ বা হিমোডায়ালাইজার কি, এর ব্যাপার ভীষণ ইম্পর্টেন্ট। টিন্ডাল লিপিটা তোমরা জানো, এগুলো বলছি না। টিন্ডাল লিপিটা মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই জানো, ওই যে কোনটা প্রকৃত দ্রবণ এবং কোনটা কলোডিও, সেটা কিন্তু পুরোপুরি পার্থক্য সৃষ্টি করবে টিন্ডাল, ঠিক আছে। এবার নেক্সট কি বলেছে, ব্রাউনীয় গতি, এটার নিচে তোমরা জানো ব্রাউনীয় গতি। আচ্ছা, নেক্সট কি বলেছে, সমতলের বিন্দু বা আইসোইলেক্ট্রিক পয়েন্ট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট এটাও, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ক্যাটাপোরিস এবং অ্যানাপোরিস, এগুলো বইতে দেওয়া আছে। আচ্ছা, এটা কিন্তু লিখে রাখতে পারো, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ 5 স্টার। স্বর্ণ সংখ্যার সংখ্যাটা অ্যাকচুয়ালি তোমাদের বইতে আছে, এটা দুই ধরনের কোশ্চেন হতে পারে। সেখানে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক দেখে যাবে ভালো করে। এবং স্বর্ণ সংখ্যার অ্যাকচুয়ালি সংখ্যা চাই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, কোশ্চেন যদি ঘোরায় তাহলে কি বলবে, যে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কি বোঝো, ঠিক আছে। অথবা কোন একটা দিয়ে দিবে, ধরো হিমোগ্লোবিন না বলে অন্য কিছু দিয়ে দিল, দিয়ে বলবে তার স্বর্ণ সংখ্যা এক্স বা ওয়াই বা একটা সংখ্যা দিয়ে দিবে, দিয়ে বলবে বলতে কি বোঝা। আচ্ছা দেখো ব্যাপারটা কি হচ্ছে, তোমরা না স্বর্ণ সংখ্যাটা পুরো মুখস্থ করে দেবে। কি বলবে কি, আর সম্ভবত সংখ্যাটা কি ছিল, 10 ml প্রমাণ গোল্ড সল্টের মধ্যে যদি আমি 1 ml 10% NaCl যদি যোগ করি, ঠিক আছে, তখন বর্ণের যে পরিবর্তন হয়, ঠিক আছে, মানে লাল থেকে নীল, তখন ওই বর্ণের পরিবর্তনকে রোধ করার জন্য বা প্রতিহত করার জন্য ন্যূনতম যে মিলিগ্রাম বা যত মিলিগ্রাম সংরক্ষক কলাইডের প্রয়োজন হয়, তাকে বলবে কি স্বর্ণ সংখ্যা। এবার যত মিলিগ্রামের প্রয়োজন ছিল সেক্ষেত্রে কি লিখে দিবি, যে এত মিলিগ্রাম আমার হিমোগ্লোবিনের প্রয়োজন, তাই তো। তখন তাকে কি বলবো, তাকে বলবো কি হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা। পুরো একই কপি পেস্ট করবি, যেখানে ছিল না যত মিলিগ্রাম, সেখানে জাস্ট আমরা এই সংখ্যাটা লিখে দেব, ব্যাস। পুরোপুরি যাই লিখি না কেন এখান থেকে কিন্তু আমরা সংজ্ঞা বানিয়ে লিখে দিতে পারবো, কিছু নেই। সুলজে-হার্জি নিয়ম ভীষণ ইম্পর্টেন্ট। সুলজে-হার্জি নিয়মটা কি বলেছে, ওই যে তঞ্চনের ব্যাপার, কি যে কোনো একটা বস্তু বা কোনো একটা মাধ্যম তখনই তঞ্চিত হবে যখন এখানে বিপরীত আধানগ্রস্ত আয়নের যখন থাকবে, এবং বিপরীত আধানগ্রস্ত আয়নের আধান যতটা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে তঞ্চনের ক্ষমতা কিন্তু ততটা বেড়ে যাবে, তাই না। এগুলো বইতে সুন্দরভাবে দেওয়া আছে, লিখবে। মানে কেমন, ধরো আমি বললাম, ধরো এই সমস্ত কোশ্চেন ডাইরেক্টলি দেয়, ধরো আমি বললাম H2 H3, ঠিক আছে। আচ্ছা, এটা কি প্রকৃতির সল বড় হচ্ছে নেগেটিভ, তাই তো। তাহলে একে তঞ্চন করবে কে, কোন আয়ন, অবশ্যই ক্যাটায়ন বা পজিটিভ আয়ন। তাহলে ধরো এখানে দিয়েছি আমি, ধরো এই কোশ্চেনটা আছে এইখানটায়, দেখো এটা এই যে যায়, এখানে কি বললো, ধরো NaCl বললো, আর কি বললো AlCl3। আচ্ছা,
দেখো NaCl থেকে কি পাবো, Na প্লাস পাবো, মানে ক্যাটায়নগুলো নিব, কারণ কি এটা যেহেতু এই যে পুরো সলটা কি বলতো, এটা হচ্ছে অ্যানায়ন, বা এই যে কম্পাউন্ডটা পুরোপুরি অ্যানায়ন, তাহলে এখান থেকে কি পাবো Al+3, তাই না? আর এখানে কি বললাম, সুলজার্জির যে সেকেন্ড নিয়ম, মানে যতগুলো, মানে অ্যাকচুয়ালি এটা তঞ্চনের জন্য বিপরীত, আধানগ্রস্ত আয়নের প্রয়োজন অতি অবশ্যই, সেটা ঠিকই আছে, মানে এটাও তঞ্চন করবে এটাও তঞ্চন করবে, তবে বেশি পরিমাণ কোনটা তঞ্চন করবে, রেট অফ রিঅ্যাকশনটা কোনটা বেশি হবে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। কারণ কি এখানকার চার্জ হচ্ছে +3, এখানকার চার্জ হচ্ছে কি +2, ঠিক আছে? এখানে ম্যাগনেসিয়াম যদি থাকতো তাহলে রেট অফ কোয়াগুলেটিং বা তঞ্চন ক্ষমতা কি হতো, Na+, তাহলে কি হতো Mg+2, তারপর কি হতো Al+3, তাই না? মানে যত ক্যাটায়নের সংখ্যা বা চার্জ যত বেড়ে যাবে সেখানে কিন্তু তঞ্চন ক্ষমতা বেড়ে যাবে, নিচেই জানো। বা তোমার যদি খাবার দেওয়া থাকলো ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে, FeOH3 সম্ভবত ছিল, এটা দেখবে তঞ্চনের জন্য NaCl অপেক্ষা K মানে Na2SO4, বা এটা তোমাদের কি দেওয়া থাকবে, KCl এখানে দেওয়া থাকবে, এবং এখানে কি থাকবে K2SO4, একই কোশ্চেন। আচ্ছা, এটা কি প্রকৃতির মনে রাখবি, ফেরিক হাইড্রোক্সাইড কেমন প্রকৃতির বলতো, এটা হচ্ছে আমার পজিটিভ, আর্সেনিকটা হচ্ছে নেগেটিভ, আর ফেরিকটা কি হচ্ছে পজিটিভ। তাহলে একে কে কোয়াগুলেশন করবে বা তঞ্চন কে সাহায্য করবে, এখানে পাবো Cl বা অ্যানায়নটা, আর এখানে কি পাবো SO4, বলো SO4-2, তাহলে কোনটা বেটার হবে, এটা SO4-2, কারণ এটা হচ্ছে -1, এখানে হচ্ছে -2, তাহলে এটাই বেটার হবে। আশা করি এগুলো গুছিয়ে লিখতে পারবে। ডিউ টু সুলজার্জি নিয়ম, নদীর মোহনায় কেন বদ্বীপ গঠিত হয়, এটাও দারুণ একটা কোশ্চেন, ঠিক আছে? তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো না পুরো বইয়ের যে লাস্টে যে একটা পেজ আছে না, লাস্টে বলবো না, মানে টপিক যেখানে শেষ হবে সেখানে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে কিন্তু এগুলো সব লেখা আছে, সব নদীর মোহনায় কেন বদ্বীপ গঠিত হয়, ডিউ টু সুলজার্জি নিয়ম, এগুলো গুছিয়ে লিখতে পারবে, ঠিক আছে? ইভেন দেখো দাড়ি কেটে গেলে কেন, এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। আমি কিন্তু বেশি কোশ্চেন দেয়নি, মাত্র 12টা কোশ্চেন দিয়েছি, 10 থেকে 12টা। হ্যাঁ, দাড়ি কেটে গেলে কেন ফটকিরি ইউজ করা হয়, দেখো দাড়িতে না বলবো না, যখন দাড়ি যখন কেটে দিবে না, তখন কি হবে বলো তো, মানে ওখানে রক্ত বেরোবে, রক্ত কি হলো, রক্ত হচ্ছে একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত অ্যালবুমিনের একটা সল বলতে পারে, ঠিক আছে? এবার এখানে কি হয় বলো, এখানে অ্যাকচুয়াল মানে ফটকিরির মধ্যে কি থাকে, ফটকিরির সংকেত হচ্ছে কি, ফটকিরির সংকেত হচ্ছে K2SO4, ঠিক আছে, K2SO4 Al2SO4 24 H2O, ঠিক আছে? এবার এখান থেকে কি পাবো, যেহেতু রক্তটা কি হচ্ছে কি বলতো, ঋণাত্মক অ্যালবুমিনের একটা আধানগ্রস্ত, তাহলে এখান থেকে কি পাবো A+ এবং কি বলতো Al+3, তাহলে এরা কি করবে, তঞ্চনের জন্য সাহায্য করবে, তাই না? হিমোডায়ালাইজার কি, ওই যাদের কিডনি মানে বিকল হয়ে যায় তাদের ক্ষেত্রে কি হয়, হিমোডায়ালাইজার আমরা ইউজ করি, ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিস পড়বে, কটরেল বা কৃত্রিম বৃষ্টিপাত, এগুলো একটু যুক্ত করবে, ঠিক আছে? আর একটা কথা ভালো করে বুঝবে, দেখো আমি কিন্তু 15 তারিখের মধ্যে পুরোপুরি সাজেশন কমপ্লিট করে দেবো। নেক্সট ক্লাসে আমি কি দিব, নেক্সট ক্লাসে দিব হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিনস, তারপরে বায়োমলিকুল দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি ফিজিক্যালে ঢুকে যাব, এবং পি ব্লকটা তার মাঝখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো, থ্যাংক ইউ।